হ্যালো স্টুডেন্টস, আমরা আজকে ক্লাস 11 এর জারণ বিজারণ চ্যাপ্টারটা করব। দেখো, যারা ক্লাস 10 পাস করে ক্লাস 11 এ উঠেছ, তো তাদের জন্য যারা সায়েন্স নিয়ে ভর্তি হবে, তোমরা সায়েন্স নিয়ে পড়বে, তো তাদের ক্ষেত্রে এই চ্যাপ্টারটা খুব গুরুত্বপূর্ণ। শুধু এই চ্যাপ্টার কেন, আর অনেকগুলি চ্যাপ্টার গুরুত্বপূর্ণ। তো আমি কেন এই চ্যাপ্টার থেকে তোমাদের শুরু করছি, কারণটা হচ্ছে যে এই যে চ্যাপ্টারটা জারণ এবং বিজারণ, যে চ্যাপ্টারটা, এই চ্যাপ্টারটা খুবই সহজ। আমরা যদি একটু মনোযোগ দিয়ে করি তাহলে খুব সহজভাবে আমি এগুলিকে করতে পারবো। ঠিক আছে, দেখো, ভবিষ্যতে তোমরা যখন ক্লাস 11 থেকে 12 উঠবে, 12 থেকে যখন তোমরা 12 পাস করবে, পাস করার পর তোমরা বিভিন্ন রকম কম্পিটিটিভ এক্সাম দেবে। যেমন মনে করো নিট এক্সাম, যেমন মনে করো জেইই মেইন এক্সাম, ঠিক আছে, যেমন মনে করো সে তোমাদের ত্রিপুরা বোর্ড অফ জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন, তারপরে তোমাদের ওয়েস্ট বেঙ্গলে যারা দিচ্ছ ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন। তো যারাই আছো ওয়েস্ট বেঙ্গল বোর্ডে যারা পরীক্ষা দিচ্ছ, সবার জন্য আমরা প্রথমে যে আজকে এই জারণ এবং বিজারণ সাম্য, যেটাকে আমরা রেডক্স সাম্য বলি, এই চ্যাপ্টারটা আমরা শুরু করতে যাচ্ছি। দেখো, এখানে যে যা করবো অ্যাকর্ডিং টু এনসিইআরটি সিলেবাস, নতুন যা এনসিইআরটি সিলেবাস এসছে সেই অ্যাকর্ডিং টু এনসিইআরটি সিলেবাস অনুসারে আমরা শুরু করব। এবং চ্যাপ্টার করার সময় আমরা বলে দেবো যে প্রত্যেকটা যে টার্ম এখানে ইউজ করছি, প্রত্যেকটা ওয়ার্ডের যে তোমার ইংলিশ টার্মটা কি, সেই টার্মটা আমরা এখানে বলে দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, তাহলে টাইম নষ্ট না করে আমরা শুরু করছি। আমাদের ক্লাস 11 এর প্রথম চ্যাপ্টার নয়, এটা 8 নাম্বার চ্যাপ্টার। ঠিক আছে, চ্যাপ্টারের নাম হচ্ছে জারণ এবং বিজারণ সাম্য। মনোযোগ দিয়ে শোনো, খুবই সহজ, খুবই ইজিলি তোমরা এটা বুঝতে পারবে। দেখো, এই চ্যাপ্টারের মধ্যে কি কি তোমার বিষয় আছে, যে বিষয়গুলো নিয়ে আমাদের আলোচনা করতে হবে। ঠিক আছে, প্রথমে হচ্ছে আমাদের জারণ এবং বিজারণের ইলেকট্রনীয় মতবাদ। জারণ এবং বিজারণের ইলেকট্রনীয় মতবাদ নিয়ে পড়াশোনা করব। জারক এবং বিজারক দ্রব্য নিয়ে পড়াশোনা করব। দেন জারণ সংখ্যা পদ্ধতির সাহায্যে জারণ ও বিজারণের সংজ্ঞা, তারপরে জারণ সংখ্যা নির্ণয় করার পদ্ধতি, জারণ বিজারণ বিক্রিয়ার সমতা বিধান, বিভিন্ন প্রকার তোমার রেডক্স বিক্রিয়া। ঠিক আছে, তাহলে আমরা প্রথমে দেখো জারণ এবং বিজারণের যে ইলেকট্রনীয় মতবাদ বলছি। দেখো, আমরা ক্লাস 10 এ আমরা যে জারণ এবং বিজারণ সম্পর্কে পড়েছি, আমরা তখন সেখানে শিখেছিলাম যে জারণ বলতে আমরা কাকে বলছি, যে ইলেকট্রন বর্জন করে, যে বিক্রিয়ার ইলেকট্রন গ্রহণ হয়, যে বিক্রিয়ার ইলেকট্রন নয়, অক্সিজেন, যে বিক্রিয়ার অক্সিজেন গ্রহণ হয় সেই বিক্রিয়াকে আমরা জারণ বিক্রিয়া বলি, এবং যে বিক্রিয়ায় অক্সিজেন বর্জন হয় তাকে আমরা বিজারণ বিক্রিয়া বলি। অথবা তার উল্টাটাও এরকম ভাবে বলতে পারো যে বিক্রিয়ায় হাইড্রোজেন বর্জন হয় তাকে আমরা জারণ বিক্রিয়া বলি, এবং যে বিক্রিয়ায় হাইড্রোজেন গ্রহণ হয় তাকে আমরা বিজারণ বিক্রিয়া বলি। এটা আমরা ক্লাস 10 এ পড়ে এসেছি। কিন্তু এখন আমাদের জারণ বিজারণ বিক্রিয়ার ইলেকট্রনীয় মতবাদ নিয়ে পড়াশোনা করব প্রথম। তো জারণ বিজারণ বিক্রিয়ার ইলেকট্রনীয় মতবাদটা কি সেটা আমরা একটু শিখে নিই। দেখো, প্রথমে আমরা শিখবো জারণ। জারণ বলতে কি বুঝি? আমরা খুব সহজভাবে যদি বলতে যাই, যে তোমার বিক্রিয়ার মধ্যে ইলেকট্রন বর্জন হবে, যে বিক্রিয়ায় ইলেকট্রন বর্জন হবে তাকে আমরা জারণ বলবো। যেমন আমরা দেখলাম, যে বিক্রিয়ায় ইলেকট্রন বর্জন হয় সেই বিক্রিয়াকে আমরা জারণ বিক্রিয়া বলি। উদাহরণ হিসেবে আমরা কেমন কি করলাম, দেখো আয়রন 2+ নিয়েছি। ঠিক আছে, আয়রন 2+ কি করলো, একটা ইলেকট্রন বর্জন করেছে। ইলেকট্রন বর্জন করে আমরা আয়রন 3+ হয়ে গেছে। কারণ আমরা জানি যারা ইলেকট্রন বর্জন করে, ইলেকট্রন বর্জন করলে যে তার চার্জটা বেড়ে যায়। ঠিক আছে, আর ইলেকট্রন যদি গ্রহণ করে তাহলে চার্জটা কমে যায়। মানে যে কোনো একটা মনে করো পরমাণু, মনে করো সে যদি ইলেকট্রন বর্জন করে তাহলে তোমার A+ এ পরিণত হয়। আর যদি ইলেকট্রন যদি একটা গ্রহণ করে নেয় তাহলে A- এ পরিণত হয়। ঠিক আছে, তাহলে এই জিনিসটা আমাদের জানা থাকতে হবে। এখন মনে করো সে কি করলো, দুইটা ইলেকট্রন বর্জন করে দিল। ঠিক আছে, কি করলো, দুইটা ইলেকট্রন বর্জন করে দিল। যদি দুইটা ইলেকট্রন বর্জন করে তাহলে A2+ হবে। ঠিক আছে, সেম ভাবে যদি মনে করো দুইটা ইলেকট্রন গ্রহণ করে নিল তাহলে A2- হবে। ঠিক আছে, এই জিনিসটা আমাদের মনে রাখতে হবে যে কেউ যদি ইলেকট্রন বর্জন করে তাহলে পজিটিভ চার্জ হয়, মানে তোমার, আর যদি কেউ তোমার ইলেকট্রন
গ্রহণ করে তাহলে তারা নেগেটিভ চার্জ হয়। ঠিক আছে, ধনাত্মক আর ঋণাত্মক আধান মনে রাখতে হবে। পজিটিভ মানে হচ্ছে ধনাত্মক আর নেগেটিভ মানে হচ্ছে কি ঋণাত্মক। ঠিক আছে, তাহলে আমার এখানে কি হচ্ছে দেখো, এ যখন একটা ইলেকট্রন বর্জন করলো তাহলে এ পজিটিভ হয়েছে, মানে এ ধনাত্মক আধানে পরিণত হয়েছে। আর এ যখন ইলেকট্রন গ্রহণ করেছে তখন এ মাইনাস হয়েছে, মানে হচ্ছে এ ঋণাত্মক আধানে পরিণত হয়েছে। ঠিক আছে, সেম ভাবে যখন আজকে দুইটা ইলেকট্রন বর্জন করলো তখন এ টু প্লাস হলো। এ টু প্লাস মানে কথার মানে কি, এ তার মধ্যে মানে তোমার এটাও কি ধনাত্মক আধানই, কিন্তু তার চার্জ কত টু প্লাস। ঠিক আছে, মানে তার আধান কত টু প্লাস। এরকম ভাবে যখন সে দুইটা ইলেকট্রন সে গ্রহণ করে তখন এ কি হয়, এ টু মাইনাস হয়, তাহলে তার আধান কত হচ্ছে টু মাইনাস। এই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে। ঠিক আছে, দেখো আমরা জারণ যখন বিক্রিয়ার কথা বলছি, জারণ বিক্রিয়া বললাম কি, যে যে বিক্রিয়া ইলেকট্রন বর্জন হয় তাকে আমরা জারণ বলছি। তাহলে আমরা দেখো আয়রন টু প্লাসটা কি করলো, ইলেকট্রন বর্জন করলো, তখন আয়রন থ্রি প্লাসে পরিণত হয়েছে। এটাকে আমরা আয়রন টু প্লাস থেকে ইলেকট্রন বর্জন দেখিয়েছি। আবার দেখো এটাকে আমরা আরেক রকম ভাবে লিখতে পারি, কিরকম, আয়রন টু প্লাস এরো দিয়ে আয়রন থ্রি প্লাস প্লাস ইলেকট্রন লিখেছি। এটার মানেটা সেম, যে আয়রন টু প্লাস যখন আয়রন থ্রি প্লাসে পরিণত হয়েছে তখন সে একটা ইলেকট্রন বর্জন করেছে। ঠিক আছে, তাহলে এই জিনিসটা আমরা এখানে শিখে নিলাম। এবার যখন জারণ শিখলাম তাহলে আমরা বিজারণটা শিখে নিই। বিজারণ কি হবে, দেখো বিজারণ মানে হচ্ছে মানে যে বিক্রিয়া আমরা জারণ বলেছি, যে যে বিক্রিয়া ইলেকট্রন বর্জন হয় সেই বিক্রিয়াকে আমরা জারণ বলি। তাহলে বিজারণটা একটা ঠিক উল্টাটা হবে। ঠিক আছে, বিজারণটা কি হবে, বিজারণ কথা যদি আমরা বলি, বিজারণ মানে যে বিক্রিয়া ইলেকট্রন বর্জন না হয়ে যে বিক্রিয়া ইলেকট্রন গ্রহণ হয়। ঠিক আছে, যে বিক্রিয়া ইলেকট্রন গ্রহণ হয় তাকে আমরা বিজারণ বলবো। ঠিক আছে, যেমন মনে করো আগে যে বিক্রিয়াটা লিখেছি এই বিক্রিয়াটা তুমি দেখাতে পারো। কিরকম, মনে করো সে আয়রন তুমি থ্রি প্লাস নিয়েছো। ঠিক আছে, আয়রন থ্রি প্লাস নিয়েছো, সে যদি তিনটা ইলেকট্রন সে যদি সে যদি একটা ইলেকট্রন গ্রহণ করে নেয় তাহলে কি হবে, আয়রন টু প্লাসে পরিণত হবে। ঠিক আছে, তাহলে দেখো আমরা বলেছিলাম কেউ যদি ইলেকট্রন গ্রহণ করে তাহলে তার নেগেটিভ চার্জ হয়, মানে ঋণাত্মক আধান হয়। মানে এখানে দেখো সে থ্রি প্লাস ছিল, থ্রি প্লাস থেকে এখানে কি হয়েছে টু প্লাস হয়েছে, তার মানে কি একটা কমে গেছে না, কমে গেছে। তো এরকম যখন মনে করো আমি এরকম লিখেছিলাম, এ যখন একটা ইলেকট্রন গ্রহণ করে তখন এ মাইনাস লিখেছিলাম। তো এ তো প্রথম যখন এ ছিল, এ কিন্তু জিরোতে ছিল। ঠিক আছে, জিরো থেকে যখন সে একটা ইলেকট্রন গ্রহণ করেছে তখন এ মাইনাস হয়েছে, তার মানে কি একটা চার্জ কি কমে গেল। ঠিক আছে, সেই কথাটা এখানে আমরা লিখছি যে আয়রন থ্রি প্লাস আছে, সে যদি একটা ইলেকট্রন গ্রহণ করে নেয় তাহলে আয়রন টু প্লাস হবে। বুঝতে পেরেছো, তাহলে আয়রন থ্রি প্লাস থেকে ইলেকট্রন গ্রহণ করলো, আয়রন টু প্লাস হলো, এটা কি সে আয়রন থ্রি প্লাসটা ইলেকট্রন গ্রহণ করেছে। তাহলে এই বিক্রিয়াটাকে আমরা কি বিক্রিয়া বলবো, বিজারণ বিক্রিয়া। ঠিক আছে, তাহলে আমরা কি কি শিখলাম, আমরা শিখলাম জারণ। জারণ মানে কি বললাম, যে বিক্রিয়া ইলেকট্রন বর্জন হয় তাকে আমরা জারণ বিক্রিয়া বলি, আর যে বিক্রিয়া ইলেকট্রন গ্রহণ হয় তাকে আমরা বিজারণ বিক্রিয়া বলি। ঠিক আছে, এবার দেখো আমরা এখন কি শিখবো, আমরা শিখে নিলাম জারণ এবং বিজারণ ইলেকট্রনীয় মতবাদ। এবার আমরা শিখবো জারক এবং বিজারক দ্রব্য। জারক এবং বিজারক দ্রব্য কাকে বলি, দেখো প্রথম যে জিনিসটা শিখেছি সেই জিনিসটাকে আমরা এখান থেকে মুছে নিই। ঠিক আছে, এই জিনিসটা আমরা এখান থেকে শিখে নিলাম। আমরা অ্যাকচুয়ালি আজকে এতটুকু অব্দি করবো প্রথম পর্বের মধ্যে, এগুলি আমরা দ্বিতীয় পর্বের মধ্যে আমরা শুরু আস্তে আস্তে করবো। তো এখন দেখো প্রথমে আমরা জারক বিজারকের সংজ্ঞা শিখে নিলাম, তারপর এখন করবো জারক এবং বিজারক দ্রব্য। জারক বিজারক দ্রব্য কাকে বলি সেটা শিখবো। তো আমরা প্রথমে লিখছি জারক দ্রব্য। ঠিক আছে, জারক দ্রব্য। আচ্ছা, দেখো আমরা একটু আগে একটা বিক্রিয়া লিখেছি। কি বিক্রিয়া লিখেছিলাম, বিক্রিয়া লিখেছিলাম যেখানে আমরা তোমার একটা, আচ্ছা এর আগে জারক বিজারক দ্রব্যের আগে আমরা একটা জিনিস বলে নিই। মনে করে একটা বিক্রিয়া দিলাম যে Zn আছে, ঠিক আছে, প্লাস তোমার সে CuSO4 এর সাথে বিক্রিয়া করেছে। বিক্রিয়া করার পর দেখা গেল ZnSO4 হয়েছে এবং তার থেকে এবং কপার হয়েছে, এরকম একটা বিক্রিয়া নিলাম আমরা। ঠিক আছে, এই বিক্রিয়ায় প্রথমে দেখো কি দেখতে পাচ্ছি আমরা, আসলে আমার জিঙ্ক আমার এখানে ফ্রি স্টেটে আছে, মানে মুক্ত অবস্থায় আছে, আর CuSO4 একটা যৌগ হিসাবে আছে। ঠিক আছে, তাহলে আমার দেখো জিঙ্কটাকে আমরা এভাবে জিঙ্কই লিখবো, কিন্তু CuSO4 কে আসলে CuSO4 যদি মনে করো ভেঙে যায়, ঠিক আছে, তাহলে কি তৈরি করে, কপার 2+ তৈরি করবে আর SO4 2- তৈরি করবে। ঠিক আছে, এরকম ভাবে জিঙ্ক যদি ভেঙে যায় তাহলে Zn 2+ তৈরি করবে এবং SO4 2- তৈরি করবে। ঠিক আছে,
তাহলে দেখো CuSO4 ভেঙে কপার 2+ হয়েছে আর SO4 2- হয়েছে, ZnSO4 ভেঙে Zn 2+ হয়েছে এবং SO4 2- হয়েছে। তো আমরা এই জিনিসটা এখন মনে রাখি যে আসলে CuSO4 এর মধ্যে কপার 2+ হিসাবে আছে এবং ZnSO4 এর মধ্যে জিঙ্কটা 2+ হিসাবে আছে, ঠিক আছে। আর জিঙ্ক যেখানে যখন ফ্রি স্টেট মুক্ত অবস্থায় তার জারণ সংখ্যা 0, এগুলো আমরা পড়বো জারণ সংখ্যা সম্পর্কে আরো। এখানে তার জারণ সংখ্যা তোমার কি 0, ঠিক আছে। তাহলে এখন দেখো যে জিঙ্ক যখন 0 ছিল, জারণ সংখ্যা যখন 0 ছিল, সে এখান থেকে Zn2+ এ পরিণত হয়েছে যখন বিক্রিয়াটা সম্পন্ন হলো। তো Zn থেকে ZnSO4 হয়েছে, মানে Zn থেকে আসলে Zn2+ হয়েছে। তো Zn থেকে যদি Zn2+ হতে হয় তার মানে কি হয়েছে, চার্জ বেড়েছে, তো তার মানে কি ইলেকট্রন বর্জন করেছে, তার মানে সে দুইটা ইলেকট্রন সে কি করেছে, বর্জন করেছে, ঠিক আছে। তুমি এটা এরকম লিখতে পারতে যে Zn দুইটা ইলেকট্রন বর্জন করেছে তার জন্য Zn2+ হয়েছে, এটা তুমি লিখতে পারো। আর আরেকটা কি জিনিস দেখেছো তুমি, এখানে CuSO4 ছিল, CuSO4 থেকে Cu হয়েছে, তার মানে কি CuSO4 মানে তোমার সেম কপার 2+ ছিল, ঠিক আছে। CuSO4 মধ্যে কপার কি 2+, তো সে কি করলো, দুইটা ইলেকট্রন সে গ্রহণ করলো, গ্রহণ করাতে কপারে পরিণত হলো, ঠিক আছে। তাহলে আমরা এখানে কি দেখলাম যে Zn থেকে ZnSO4 মানে Zn 0 থেকে Zn2+ হয়েছে। আবার মানে এই বিক্রিয়াটা দেখে কি বুঝতে পারছি, দেখো তো এই বিক্রিয়া থেকে দেখতে পাচ্ছি এই বিক্রিয়াটায় যে জারণ বিক্রিয়া হচ্ছে, কারণ ইলেকট্রন বর্জন হচ্ছে, কারণ জারণ বিক্রিয়া। আরেকটা কি দেখো, কপার 2+ টা ইলেকট্রন গ্রহণ করলো, গ্রহণ করে আমার কপারে পরিণত হলো, মানে কি এটা বিজারণ বিক্রিয়া। তো দেখো একটা বিক্রিয়ার মধ্যে আমি জারণও পাচ্ছি আবার বিজারণও পাচ্ছি, তাহলে আমরা কি বলতে পারি যে র্যাডক্স বিক্রিয়া মানে কি, যে বিক্রিয়ায় জারণ এবং বিজারণ উভয়ই একই সাথে সম্পন্ন হয় তাকে আমরা র্যাডক্স বিক্রিয়া বলি, ঠিক আছে। র্যাডক্স মানে হচ্ছে, র্যাডক্স বিক্রিয়া মানে কি র্যাডক্স রিঅ্যাকশন, এখানে সবগুলি ইংরেজি লেখা আছে। জারণ মানে হচ্ছে অক্সিডেশন, জারণকে আমরা কি বলি, অক্সিডেশন বলি। বিজারণকে আমরা রিডাকশন বলি। জারণ বিজারণ বিক্রিয়া বা র্যাডক্স বিক্রিয়াকে আমরা র্যাডক্স রিঅ্যাকশন বলি। জারণ সংখ্যা মানে হচ্ছে অক্সিডেশন নাম্বার, আর জারণ বিজারণ বিক্রিয়ার সমতা বিধান কথা মানে হচ্ছে ব্যালেন্সিং অফ র্যাডক্স রিঅ্যাকশন। আর জারণ ও বিজারক দ্রব্যকে আমরা বলি অক্সিডাইজিং এন্ড রিডিউসিং এজেন্টস অর অক্সিডেন্টস এন্ড রিডাক্টেন্টস। দেখো অক্সিডাইজিং এজেন্ট মানে হচ্ছে জারক দ্রব্য, যেটাকে আমরা অক্সিডেন্টসও বলি, আর বিজারক দ্রব্য মানে হচ্ছে রিডিউসিং এজেন্ট, এটাকে আমরা রিডাক্টেন্টসও বলি, ঠিক আছে। তাহলে দেখো আমরা এখানে কি কি শিখলাম, আমরা শিখলাম যে এই যে বিক্রিয়াটা, এই বিক্রিয়ার মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে জিঙ্ক যেটা 0 ছিল সেখান থেকে যখন Zn2+ হয়েছে, এখানে আমার জারণ বিক্রিয়া হয়েছে, আর কপার থেকে আমার যখন এটা হয়েছে এটা হলো বিজারণ বিক্রিয়া হয়েছে। কেন, কারণ সে ইলেকট্রন বর্জন করেছে তার জন্য জারণ, আর সে ইলেকট্রন গ্রহণ করেছে তার জন্য বিজারণ। তাহলে আমরা বলতে পারছি যে এই বিক্রিয়াটা একটা কি র্যাডক্স বিক্রিয়া, এবং এই বিক্রিয়ায় জারণ এবং বিজারণ উভয়ই সম্পন্ন হচ্ছে একই সাথে। তাহলে যদি কোশ্চেন পরীক্ষাতে আসে যে র্যাডক্স বিক্রিয়া মানে কি বুঝি, তাহলে আমরা বলবো যে যে বিক্রিয়া জারণ এবং বিজারণ উভয়ই একই সাথে সম্পন্ন হয় তখন তাকে আমরা র্যাডক্স বিক্রিয়া বলি। উদাহরণস্বরূপ আমরা এটা নিতে পারবো, ঠিক আছে। তাহলে এখানে শিখে নিলাম যে জারণ এবং বিজারণ একই সাথে সম্পন্ন হয়, ঠিক আছে, এবং যে বিক্রিয়া জারণ এবং বিজারণ হয় তাকে আমরা র্যাডক্স বিক্রিয়া বলি। এবং মনে রাখবে যে যার থেকে জারণ হয়, ঠিক আছে, আর যার থেকে তোমার বিজারণ হয়, ঠিক আছে, যার থেকে জারণ হয় তাকে আমরা রিডিউসিং এজেন্ট বলি বা বিজারক দ্রব্য, ঠিক আছে। যার থেকে জারণ হচ্ছে তাকে আমরা বলবো কি বিজারক দ্রব্য, আর যার থেকে বিজারণ হয় তাকে আমরা বলবো তাহলে কি জারক দ্রব্য। খুব সহজে আমরা মনে রাখতে পারবো, মানে জাস্ট উল্টাটা মনে রাখবো, জারণ যেখান থেকে হয়, যার থেকে জারণটা হচ্ছে সে হচ্ছে আমার কি বিজারক দ্রব্য, আর যার থেকে বিজারণ হয় সে কি জারক দ্রব্য। মানে আমার বিজারক দ্রব্য মানে কি রিডিউসিং এজেন্ট, আর জারক দ্রব্য মানে কি অক্সিডাইজিং এজেন্ট। তাহলে আমরা কি বুঝলাম, জারণ যেখান থেকে হচ্ছে তাকে আমরা বিজারক দ্রব্য বলি, আর যেখান থেকে বিজারণ হয় তাকে আমরা জারক দ্রব্য বলি। তাহলে জারক এবং বিজারক দ্রব্যটা শিখে নিলাম। এখন দেখো, এবং আরেকটা শিখে নিলাম যে জারণ এবং বিজারণ একই সাথে সম্পন্ন হয়, এবং যে বিক্রিয়া জারণ এবং বিজারণ উভয়ই সম্পন্ন হয় তখন তাকে আমরা কি বলি, হ্যাঁ তাকে আমরা র্যাডক্স বিক্রিয়া বলি, ঠিক আছে। তাহলে এবার আমরা যে যে জিনিসটা আমাদের আজকের যে লাস্ট পার্ট সেটা হচ্ছে আমাদের জারণ সংখ্যার
পদ্ধতির সাহায্যে জারণ ও বিজারণের সংজ্ঞা। কিভাবে আমরা অ্যাকচুয়ালি কেন আমাদের এই জারণ সংখ্যার পদ্ধতি আসলো? প্রথমে তো আমরা সেই অক্সিজেন যুক্ত করা, মুক্ত করা, হ্যাঁ, তারপরে হাইড্রোজেন যুক্ত করা একটা শিখেছিলাম জারণ বিজারণ সম্পর্কে। তারপরে এখন আজকে বলছি যে আমাদের নতুন করে আরেকটা জিনিস যে ইলেকট্রনীয় মতবাদ পড়ে নিলাম। এখন ইলেকট্রনীয় মতবাদের পরে আবার বলছি জারণ বিজারণ সংজ্ঞা করবো সেই জারণ সংজ্ঞা পদ্ধতির সাহায্যে। কারণটা হচ্ছে দেখো, যে ইলেকট্রনীয় মতবাদ আমরা কথা বলছি, ইলেকট্রনীয় মতবাদ দিয়ে সব মাত্র মানে আয়নীয় যে সমস্ত যৌগগুলি আছে সেই যৌগগুলিকে করা যায়, কিন্তু কিছু কিছু আয়নীয় যৌগ আছে যেগুলি ডাইরেক্টলি ইলেকট্রন আদান প্রদান করে না, হ্যাঁ, ইনডাইরেক্টলি হয়। সেক্ষেত্রে আমরা ওই ইলেকট্রনীয় মতবাদটা অ্যাপ্লিকেবল করতে পারি না। কিন্তু যেগুলি তোমার সমযোজী যৌগ, সমযোজী যৌগের ক্ষেত্রে আমরা ইলেকট্রনীয় কনসেপ্ট যে সেই কনসেপ্টটা আমরা অ্যাপ্লিকেবল করতে পারি না। তো তার জন্য কি করতে হবে, আমাদের জারণ সংখ্যার পদ্ধতি, তো ওইগুলি ক্ষেত্রে আমরা জারণ সংখ্যার পদ্ধতি আমরা ব্যবহার করি। তাহলে জারণ সংখ্যার পদ্ধতির সাহায্যে কিভাবে আমরা জারণ এবং বিজারণের সংজ্ঞা দেবো সেটা আমরা এখন দেখবো। দেখো, আমরা প্রথমে জারণ সংখ্যাটা কি সেটা বুঝে নিই। জারণ সংখ্যা, ঠিক আছে, দেখো জারণ সংখ্যাটা আমরা সংক্ষেপে বলবো। জারণ সংখ্যা বলতে কি সেটা আমরা অলরেডি আমরা ছোট ক্লাসে পড়ে এসেছি যে জারণ সংখ্যা যেমন মনে করো সে আমি ফ্লোরিনের কথা বললাম, ঠিক আছে, আবার আরেকটার মধ্যে সোডিয়ামের কথা বললাম। আমরা ফ্লোরিন এবং সোডিয়ামের ইলেকট্রনিক বিন্যাস শিখে এসেছি, ঠিক আছে। কিরকম শিখেছিলাম? আমরা শিখেছিলাম 2 এবং 7, ঠিক আছে। সোডিয়ামের ক্ষেত্রে শিখেছিলাম 2, 8 এবং 1, ঠিক আছে। তো এরকম শিখেছি। তো এখন দেখো, আমরা জানি যে সর্ববহিষ্ঠ কক্ষ কি করতে লাগে, অষ্টক পূর্ণ হতে হয়, অষ্টক পূর্ণ হতে হয়। তাহলে আমার দেখো ফ্লোরিনের অষ্টক সর্ববহিষ্ঠ কক্ষে অষ্টক পূর্ণ হতে গেলে কতটা ইলেকট্রন দরকার? তার আরো একটা ইলেকট্রন দরকার। আর সোডিয়ামের অষ্টক পূর্ণ করতে গেলে একটা তার সর্ববহিষ্ঠ কক্ষের মধ্যে হয়, এটাকে যদি আমি অষ্টক পূর্ণ করতে যাই তাহলে আমাকে 7টা ইলেকট্রন দিতে হবে। আর সে যদি এই ইলেকট্রনটাকে ছেড়েই দেয় তাহলে এখানে সে অষ্টক পূর্ণ আছে। তো সে কি করবে, 7টা ইলেকট্রন গ্রহণ করা থেকে একটা ইলেকট্রনকে বর্জন করাটা অনেক সোজা। তার জন্য সে কি করবে, একটা ইলেকট্রন এখান থেকে সরিয়ে দেবে। সরিয়ে দিলে কি হবে, তোমার 2, 8 মানে অষ্টক পূর্ণ হয়ে গেল। তো দেখো, ফ্লোরিন যখন একটা ইলেকট্রন গ্রহণ করেছে, ইলেকট্রন গ্রহণ করলে কি জানি বললাম, ঋণাত্মক চার্জ হয় বলেছিলাম। আর সোডিয়াম যখন ইলেকট্রন গ্রহণ করে বর্জন করলে কি হবে, তাহলে ধনাত্মক চার্জ হবে। এগুলো আমরা অলরেডি বলেছি যে কেউ যদি ইলেকট্রন গ্রহণ করে তাহলে সে ঋণাত্মক আধানে পরিণত হয়। যদি মানে একটা ইলেকট্রন গ্রহণ করে একটা ঋণাত্মক আধান হবে, যদি 2টা গ্রহণ করে তাহলে 2টা হবে, 3টা হলে 3টা হবে, এভাবে। আর সোডিয়াম যখন সে ইলেকট্রন সে বর্জন করে নিল, বর্জন করার পর সোডিয়াম কি হয়েছে, +1 হয়েছে, মানে একটা ইলেকট্রন সে বর্জন করেছে, তার জন্য সে +1 হয়েছে। 2টা ইলেকট্রন বর্জন করলে +2 হতো, 3টা করলে +3 হতো। বুঝতে পেরেছ? তো এখন দেখো, ফ্লোরিন যে একটা ইলেকট্রন গ্রহণ করার পর F- হয়েছে, যতটা অষ্টক পূর্ণ করার জন্য যতটা ইলেকট্রন তার দরকার, মানে কতটা, একটা, মানে তার চার্জটা কত হয়েছে, মানে আধানটা কত হয়েছে, -1। এই -1ই হচ্ছে ফ্লোরিনের জারণ সংখ্যা, ঠিক আছে। তো ফ্লোরিনের জারণ সংখ্যা কত, -1। তাহলে আমার সোডিয়ামের জারণ সংখ্যা কত হবে, +1। কারণ কেন, সোডিয়াম একটা ইলেকট্রন বর্জন করেছে। কেন বর্জন করেছে? তাকে অষ্টক পূর্ণ করার জন্য, কি স্টেবল হওয়ার জন্য। প্রত্যেকে আমরা সবাই কি স্টেবল হতে চাই। তো সে আমরা যেরকম স্টেবল হতে যাই, দেখো এখন আমার গরম লাগছে, আমি ঘামাচ্ছি, আমি চাচ্ছি না আমি এখন না একটু যদি আমি ফ্যান নিচে যেতে পারতাম তো ঠান্ডা লাগতো, মানে আমি স্টেবল হতে চাইছি। এরকম তুমি বসে আছো, বসে বসে তুমি মোবাইলে দেখছো, হ্যাঁ, তো মোবাইলে দেখতে গিয়ে দেখা যাচ্ছে আমার বসে ভালো লাগছে না, চোখ ব্যথা করছে, আমি তাহলে একটু ঘুরে আসি, বন্ধুর সাথে কথা বলে আসি, তাহলে আমার একটু ভালো লাগবে। হ্যাঁ, সারাক্ষণ বসে থাকতে ভালো লাগে না। এমনি কোভিড-19 এর সময় চলছে, হ্যাঁ, সারাক্ষণ সেই বসে বসে লকডাউন, কত ভালো লাগে ঘরের মধ্যে, ঠিক না? যাই হোক, তো এটা বলছি না। সবাই কি মানে নিজেকে একটু স্টেবল করতে চায়। এরকম এই যে মৌলগুলি আছে, এই যে তোমার পরমাণুগুলি আছে, এই পরমাণুগুলো কি নিজেকে কি করতে চায়, স্টেবল করতে চায়, একটু স্থায়িত্ব পেতে চায়। তো সেই স্থায়িত্ব পাওয়ার জন্য কি করে, ইলেকট্রন গ্রহণ বা বর্জন করে। তো ফ্লোরিন একটা ইলেকট্রন গ্রহণ করার পর তার চার্জ হয় -1, আর সোডিয়াম একটা ইলেকট্রন বর্জন করার পর তার চার্জ হয় কত, +1, মানে ঋণাত্মক এবং ধনাত্মক। তো যতটা তোমার ঋণাত্মক আদান হয়, যতটা তোমার ধনাত্মক আদান হয়, সেটাই হলো তার কি, জারণ সংখ্যা, ঠিক আছে। তাহলে দেখো, আমার ফ্লোরিনের জারণ সংখ্যা আমি বললাম কত, -1, আর সোডিয়ামের জারণ সংখ্যা বললাম কত, আমি +1, ঠিক আছে। তো এরকম ভাবে তুমি যদি সোডিয়ামের সাথে কি আছে, ম্যাগনেসিয়াম, কি হয় 2H2, তো সেক্ষেত্রে 2টা ইলেকট্রন তাকে অষ্টক পূর্তি করতে গেলে তাকে আরো 6টা নিতে হবে, আর না হলে 2টা ইলেকট্রন ছাড়তে হবে। তো 2টা ইলেকট্রন ছাড়াটাই সহজ। তো সে 2টা ইলেকট্রন ছেড়ে দেবে,
ছেড়ে দিলে কি হবে, ম্যাগনেসিয়াম 2+ হবে। সেম ভাবে মনে করো অক্সিজেন আছে, অক্সিজেন কি 2R কত 6, ঠিক আছে। তো 2 6 যদি হয় তাহলে তাকে অষ্টক পূর্ণ করতে গেলে তাকে আরো 2টা ইলেকট্রন নিতে হবে। তাহলে অক্সিজেন কি করবে, সে আরো 2টা ইলেকট্রন নেবে। 2টা ইলেকট্রন নিলে কি হবে, অক্সিজেন 2-, বুঝতে পেরেছো। তাহলে আমার অক্সিজেন 2-, মানে অক্সিজেনের জারণ সংখ্যা হচ্ছে কত, -2, আর ম্যাগনেসিয়ামের জারণ সংখ্যা কত হচ্ছে, ম্যাগনেসিয়ামের জারণ সংখ্যা হচ্ছে আমার +2, বুঝতে পেরেছো। তাহলে এই জিনিসটা আমরা এখান থেকে শিখে নিলাম। তো এখন জারণ সংখ্যা, এই জারণ সংখ্যার সাহায্যে আমরা জারণ এবং বিজারণের সংজ্ঞা বলবো, ঠিক আছে। দেখো জারণ সংখ্যার সাহায্যে কিভাবে আমরা জারণ এবং বিজারণের আমরা সংজ্ঞা বলতে পারি। দেখো প্রথমে আমরা বলছি কি জারণ। তো জারণ মানে কি, দেখো মনে করো আমরা একটা বিক্রিয়া নিলাম, যে আগে যে বিক্রিয়াটা নিয়েছি সেই বিক্রিয়াটাই বলি না। মনে করো আয়রন কি করলো, আয়রন 2+ ছিল, আয়রন 2+ থেকে সে আয়রন 3+ হয়েছে এবং সে ইলেকট্রন বর্জন করেছে। তো দেখো আমরা আগে বিক্রিয়া বলেছিলাম যে বিক্রিয়া ইলেকট্রন বর্জন করে তাকে আমরা জারণ বলি। আচ্ছা, তাহলে এখান থেকে আমরা জারণ সংখ্যা দিয়ে, দেখো এখানে আয়রনের জারণ সংখ্যা কত, +2, আর এখানে জারণ সংখ্যা কত, +3। তাহলে এখানে আমরা কি লিখেছি, জারণ। এটা আমার জারণের সংখ্যা আগেরটাতে পড়েছিলাম ইলেকট্রনের মতবাদের মধ্যে। তাহলে এখান থেকে আমরা বলতেই পারছি যে জারণ মানে কি হবে, কার জারণ সংখ্যা পদ্ধতির সাহায্যে কি হবে, হ্যাঁ, যে বিক্রিয়ায় জারণ সংখ্যার বৃদ্ধি ঘটে, যে বিক্রিয়ায় জারণ সংখ্যার বৃদ্ধি ঘটে তাকে আমরা জারণ বিক্রিয়া বলি, বুঝতে পেরেছো। যে বিক্রিয়ায় জারণ সংখ্যার বৃদ্ধি ঘটে তাকে আমরা জারণ বিক্রিয়া বলি। এখন বিজারণ কাকে বলবো, বিজারণ কাকে বলবো, বিজারণ হচ্ছে, মনে করো আমি এটাকে উল্টা করে দিই, মনে করো আয়রন 3+ আছে, আয়রন 3+ কি করলো, সে আয়রন 3 একটা ইলেকট্রন সে গ্রহণ করলো, গ্রহণ করে আয়রন 2+ হয়ে গেল। কারণ গ্রহণ করেছে মানে কি, তার যে আধান আছে আধানটা কমে যাবে। তাহলে আমার যে বিক্রিয়ায় তাহলে জারণ সংখ্যার হ্রাস ঘটে তাকে আমরা বিজারণ বিক্রিয়া বলবো, ঠিক আছে। তাহলে জারণ সংখ্যা পদ্ধতির সাহায্যে আমরা জারণ এবং বিজারণ সংখ্যা লিখতে পারলাম। কি লিখলাম, যে বিক্রিয়ায় জারণ সংখ্যার বৃদ্ধি ঘটে তাকে আমরা জারণ বলি, আর যে বিক্রিয়ায় জারণ সংখ্যার হ্রাস ঘটে তাকে আমরা বিজারণ বিক্রিয়া বলি। উদাহরণস্বরূপ আমরা এগুলি নিতে পারি, ঠিক আছে। তাহলে আমরা যে একটু আগে একটা এক্সাম্পল লিখেছিলাম যেখানে আমরা জারণ এবং বিজারণ দুটো উভয়ই একসাথে হয়, যেখানে আমরা রেডক্স বিক্রিয়া বলেছি, সেটাকে আমরা লিখে নিই, সেটাকে আমরা এক্সপ্লেন করবো। Zn plus CuSO4 ZnSO4 plus Cu। দেখো যে কোনো তোমার পরমাণু যখন বা তার মৌল যখন মুক্ত অবস্থায় থাকে তখন তার যে জারণ সংখ্যা সব সময় 0 হয়, এটা তোমাকে মনে রাখতে হবে। যেমন মনে করো একটা হাইড্রোজেন মলিকিউল আছে, মানে হাইড্রোজেন অণু আছে, হাইড্রোজেন অণুর জারণ সংখ্যা কত হবে, 0। হাইড্রোজেন তোমার পরমাণু আছে, জারণ সংখ্যা কত হবে, 0, ঠিক আছে। অক্সিজেন তোমার অণু আছে, তাহলে জারণ সংখ্যা কত হবে, 0, ঠিক আছে। অক্সিজেন শুধু সিম্পল অক্সিজেন আছে, যদি এরকম জারণ সংখ্যা কত হবে, 0। যদিও অক্সিজেন এরকম সিম্পল থাকে না, এরকম এটা পসিবল না, ঠিক আছে। তবে আমরা বলছি আর কি, যদি কেউ এরকম সিম্পল থাকে, যখন তার মধ্যে কোন রকমের আধান না থাকে তখন তাকে আমরা 0 বলবো। কিন্তু অক্সিজেন কি হিসাবে থাকে, জেনারেলি -2 হিসাবে থাকে, আবার -1ও হয়, সেটা নিয়ে আমরা পড়াশোনা করব, ঠিক আছে। তো আবার ফ্লোরিনের সঙ্গে থাকলে প্লাসও হয়। তো অক্সিজেনের মানে অনেকগুলি জারণ সংখ্যা হতে পারে, মানে অনেকে শুধু অক্সিজেন কেন, আরো অনেক সালফারও আছে, আরো অনেকে তোমার পরমাণু আছে যেগুলি কি করে, তাদের যে অনেকগুলি জারণ সংখ্যা হতে পারে, ডিফারেন্ট হতে পারে, এটা ডিপেন্ড করে কিসের উপর আছে তার উপর। আমরা এটা নিয়ে পরে ডিসকাস করব। তো এখন দেখো আমরা যেটা আমরা করছি, যে আমার যেমন জিঙ্ক মুক্ত অবস্থায় আছে, তাহলে তো জারণ সংখ্যা কত হবে, 0 হবে। তো CuSO4 এর মধ্যে SO4 তো -2 হয়, তাহলে কপারটা কত হবে, +2। ZnSO4 SO4 -2, তো জিঙ্ক কত, +2। কপার এখানে ফ্রি স্টেটে আছে কত, 0, ঠিক আছে। তাহলে এই জিনিসগুলো আমরা ক্লাস 9 এ শিখেছিলাম, যে মৌলের যে জারণ সংখ্যা কত হয় সেগুলো আমরা অলরেডি আগে ক্লাস 9 এ শিখেছি, ক্লাস 10 ও শিখেছি। এখন আমরা ক্লাস 11 এ আমরা বলবো যে SO4 এর জারণ সংখ্যা -2 হয়, ঠিক আছে, এটা মনে রাখবো আমরা। তাহলে এখন দেখো Zn যখন 0 থেকে সে কি হয়েছে, +2। তো 0 থেকে +2 মানে কি, তা মানে কি, মানে হচ্ছে যে 0 থেকে +2 হচ্ছে অক্সিডেশন নাম্বারটা কি করছে, ইনক্রিজ করলো,
ঠিক আছে। তো অক্সিডেশন নাম্বারটা মানে অক্সিডেশন নাম্বার মানে হচ্ছে জারণ সংখ্যা। ঠিক আছে, জারণ সংখ্যা মানে কি অক্সিডেশন নাম্বার। তো অক্সিডেশন নাম্বার বা জারণ সংখ্যাটা কি হলো, বৃদ্ধি পেলো। জারণ সংখ্যা যেখানে বৃদ্ধি পায় তাকে আমরা কি বলি, জারণ বলি। আর এখানে +2 থেকে কি হয়েছে, 0 হয়েছে। তো +2 থেকে 0 মানে কি জারণ সংখ্যাটা হ্রাস পেয়েছে। যেখানে জারণ সংখ্যা হ্রাস পায় তাকে আমরা কি বলি, বিজারণ বলি। তাহলে জারণ সংখ্যার সাহায্যে আমরা কি বলতে পারি, জারণ এবং বিজারণকে আমরা দিতে পারি। আমরা দেখতে পাচ্ছি এই বিক্রিয়ায় জারণ এবং বিজারণ উভয়ই ঘটেছে, তার জন্য এটাকে আমরা রেডক্স বিক্রিয়া বলি। ঠিক আছে, তো এই আমরা আজকে শিখে নিলাম যে ইলেকট্রনীয় মতবাদ, জারণ এবং বিজারণের ইলেকট্রনীয় মতবাদ শিখে নিলাম। আমরা শিখে নিলাম জারক দ্রব্য কি, বিজারক দ্রব্য কি আমরা শিখে নিলাম, এবং জারণ সংখ্যার পদ্ধতির সাহায্যে কিভাবে জারণ এবং বিজারণকে আমরা ডিফাইন করতে পারবো, তারকে কিভাবে সংজ্ঞা দিতে পারবো সেই জিনিসটা শিখে নিলাম। তারপর শিখে নিলাম যে জারণ এবং বিজারণ উভয়ই একই সাথে সংঘটিত হয়, এবং সেই বিক্রিয়াকে আমরা কি বলি, সেই বিক্রিয়াকে আমরা রেডক্স বিক্রিয়া বলি। ঠিক আছে, এবং তার সাথে কিছু ইংরেজি নাম আমরা শিখে নিলাম। জারণকে আমরা অক্সিডেশন বলি, আমি বলছি আরেকবার, জারণকে আমরা অক্সিডেশন বলি, বিজারণকে রিডাকশন বলি। জারণ বিজারণ বিক্রিয়া মানে হচ্ছে রেডক্স রিঅ্যাকশন, জারণ সংখ্যা মানে হচ্ছে অক্সিডেশন নাম্বার, এন্ড জারণ বিজারণ বিক্রিয়ার সমতা বিধান মানে হচ্ছে ব্যালেন্সিং অফ রেডক্স রিঅ্যাকশন। এন্ড দেন জারক এবং বিজারক দ্রব্য খুব ইম্পর্টেন্ট, অক্সিডাইজিং এজেন্ট এন্ড রিডিউসিং এজেন্ট, অথবা বলতে পারবো অক্সিডেন্ট এন্ড কি রিডাক্টেন্স। তো এই হচ্ছে আমরা যা যা করছি, আমরা এই চ্যাপ্টার থেকে আমরা যা যা করবো অ্যাকর্ডিং টু এনসিইআরটি সিলেবাস। তোমাদের এখন যে নতুন এনসিইআরটি সিলেবাস এসেছে সেই এনসিইআরটি সিলেবাস অনুযায়ী আমরা করব, এবং সেটা স্ট্রিক্টলি তোমাদের স্কুল এক্সামিনেশনের জন্য, বোর্ড এক্সামিনেশনের জন্য। এবং এই জিনিসগুলি তোমরা আরো ইলাবোরেটলি যখন করবে সেটা তোমার লাগবে WBJEE বলো, TBJEE বলো, তারপর নিট বলো, যে এক্সাম বলো, যে কোনো এক্সাম বলো, সেই এক্সামের জন্য তোমাকে লাগবে। তো মেইন কথা হচ্ছে আমাদের বেসিকটা আমাদের ক্লিয়ার করতে হবে। যদি আমরা বেসিকটা ভালোভাবে আমরা ক্লিয়ার করতে পারি তাহলে বাকি জিনিসগুলো আমরা খুব ইজিলি করতে পারবো। ঠিক আছে, তো থ্যাংক ইউ। যদি ভালো লাগে ভিডিওটাকে লাইক করো, শেয়ার করো বন্ধুদের সাথে, এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। তো পরবর্তী যে তোমার ভিডিওগুলি আসবে সেই ভিডিওগুলি তোমরা দেখতে পাবে, সাথে বেল আইকনটাকেও টিপ দিয়ে রাখবে। ঠিক আছে, তো থ্যাংক ইউ।